সবাই জয়েন হোক আস্তে আস্তে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। একটু দ্রুত জয়েন হও, আজকে অনেক কিছু পড়ার আছে। সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে জানাও তো দেখি সবাই, কারণ কয়েকদিন পর পর একটু সাউন্ড ইস্যু নিয়ে প্রবলেম থাকে। ওকে, সাউন্ড ঠিক আছে কিনা একটু সবাই জানাও তো আমাকে। কোনো ধরনের কি আওয়াজ আসতেছে, বাহ্যিক কোনো আওয়াজ আসতেছে কিনা একটু বলো, না হলে ক্লাসটা থ্রিলিং হবে না। ঠিক আছে, যতই ভালো পড়ে না কেন সাউন্ডটা ঠিক থাকতে হবে। সব কিছু ঠিক আছে কিনা দেখো, আর দ্রুত সর্বোচ্চ 2 মিনিট সময় নিব। ঠিক আছে, অনেক কিছু পড়ার আছে, অনেক কিছু বোঝার আছে আজকের ক্লাসটাতে। এ পর্যন্ত আমরা মোটামুটি অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক কিন্তু কাভার করা হয়ে গেছে। আমরা সর্বোচ্চ আর 2টা ক্লাস দরকার আমাদের অ্যালিফেটিক পার্টটা শেষ করার জন্য। আমরা এরপরে অ্যারোমেটিকে প্রবেশ করব। ওকে, এখন তাহলে দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা গত ক্লাসে সালফেরিক অ্যাসিড সংযোজন পড়েছিলাম। মানে সালফেরিক অ্যাসিডের মেকানিজমটা মেবি স্টেপ 1 নাকি স্টেপ 2 তে সেটা একটা প্রবলেম ছিল, হয়তো ব্রডকাস্ট ইন্টারাকশনের কারণে সেটা স্টপ হয়ে গিয়েছিল। ঠিক আছে, আজকে সেটা আমরা কন্টিনিউ করব। এবং এর আগে তো ওজনীকরণ পড়েছিলাম, আশা করি ওজনীকরণ নিয়ে কারো কোনো প্রবলেম নেই। আমি একটা কথা তোমাকে বলতে চাচ্ছি, সেটা একদম শুরু থেকে 6 আগস্ট মেবি, আজকে কয় তারিখ, আজকে কয় তারিখ সেটাও আমি কিন্তু জানি না, এগুলো আসলে আমার মাথায় থাকে না। আজকে মেবি তোমার 5 তারিখ নাকি, আজকে একটু দেখি তো আমাদের আজকে টাইমটা একটু দেখি। আজকে 7 তারিখ, আজকে 7 তারিখ, তার মানে আমরা এখন একটা মাস কিন্তু কাভার হয়ে গেছে। সো এক মাসে আমরা কি কি পড়ছিলাম, একদম জৈব যৌগের সূচনা থেকে লাস্ট পর্যন্ত এসে ওজনীকরণ অর্থাৎ এক মাসে কিন্তু এগুলো পড়ানো হয়ে গেছে। সো আশা করি কারো কোনো একটা টপিকে কারো প্রবলেম নেই, কারণ এমন একটা টপিক তুমি পাবা না যেটা আমি তোমাকে বলছিলাম মুখস্থ করো, যেটা আমি তোমাকে বুঝাই দিই নাই। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে বোঝানো হয়েছে। সো ইনশাল্লাহ তাহলে আমাদের আজকে তাহলে আজকে আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, সাউন্ড প্রবলেম নিয়ে বলতে চাচ্ছিলাম, আসলে সাউন্ড নিয়ে একটু প্রবলেম থাকে। বিভিন্ন ব্যাচে যখন ক্লাস নেওয়া হয় তখন ওরা বলে যে ভাইয়া সাউন্ডের এই সমস্যা ওই সমস্যা। সো কি করতাম, আসলে এটা আসলে পারফেক্টলি পাওয়া যায় না। আচ্ছা দেখো, প্রথমে তোমরা খাতা কলম নিয়ে সবাই বসে যাও, এবং আজকে আমরা যেটা পড়বো সেটা যে অ্যালকিনের সাথে H2SO4 এর মেকানিজমটা, এবং সেটা কি ছিল মনে আছে? অ্যালকিনের সাথে H2SO4 এর মেকানিজমটা এটা আমরা একটু দেখবো। এখন হয়েছে সালাম যারা দিছো, ওয়ালাইকুম আসসালাম। এখন সালাম দিতে হবে না, এখন দ্রুত একটু লেখা শুরু করো। ঠিক আছে, অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে জিনিসটা কি তৈরি হয়? অ্যালকোহল তৈরি হয়। এই অ্যালকোহলের মেকানিজমটা এখন আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এটা একটু তেমন একটা কি কঠিন কিছু না। অর্থাৎ আমরা যখন অ্যালকিনের সাথে পানি দিতাম তখন কিন্তু অ্যালকোহল তৈরি হতো, সেম মেকানিজম ধরতে গেলে একটু ডিফারেন্ট আছে। সাপোজ ধরো আমি তোমাকে একটু পড়াচ্ছি, একটু ভালোভাবে দেখো। এটা ইথিনের সাথে কার বিক্রিয়া হতো? সালফিউরিক অ্যাসিড। নরমালি আমরা অ্যালকোহল কিভাবে তৈরি করতাম? ইথিনের সাথে পানি দিলে অ্যালকোহল তৈরি হয়ে যেত, বাট এই প্রক্রিয়াতে মানে সালফিউরিক অ্যাসিড দিলে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া কেমন সম্ভব? আপনি তো অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিড দিয়ে অ্যালকিন তৈরি করছিলেন, সেটা ছিল ডিহাইড্রেশন মানে পানি অপসারণ বিক্রিয়া। স্যার এটা কেন ধরনের সম্ভব? হ্যাঁ, এটাও কিন্তু সম্ভব, তবে এটা একটু রেয়ার কেস মানে বুঝো। সাপোজ ধরো আমাকে অ্যালকোহল তৈরি করতে বললে আমি কিন্তু ফার্স্ট অপশন কাকে নিব জানো? অ্যালকিন থেকে অথবা অ্যালকাইল হ্যালাইড থেকে। মানে অ্যালকিনের সাথে পানি এবং অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড কি ছিল? অ্যালকোহলিক সলিউশনটা। বাট তুমি বলতে পারো যে স্যার এভাবে কি বের করা যাবে? মানে অ্যালকিনকে সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকোহল এভাবে কি বের করা যাবে? জি ভাই, এভাবে বের করা যাবে, তবে এটা রেয়ার কেস বলতে অনেক সময় এটা বের করা হয় না, মানে আমরা অনেক সময় এই পদ্ধতিটা অবলম্বন করি না। ঠিক আছে, তার মানে এই না যে আমরা এটা শিখবো না, আমাদেরকে এটাও শিখতে হবে। সো ফার্স্ট আমি তোমাকে বিক্রিয়াটা লিখে দিচ্ছি, এরপরে আমি তোমাকে মেকানিজমটা দেখাবো। সো ভাইয়া দেখো কিন্তু কি তৈরি হচ্ছে? CH3 CH2 OH প্লাস H2SO4। এখন বলতে পারো যে ভাইয়া সালফিউরিক অ্যাসিড দিছেন, আবার সালফিউরিক অ্যাসিড। তবে ভাই একটা কথা আছে, জিনিসটা পানির উপস্থিতিতে করতে হবে।
জিনিসটা কার উপস্থিতিতে করতে হবে? পানির উপস্থিতিতে করতে হবে। ওকে, একটু ওয়েট করো, সবগুলো মার্কার কোথায় চলে গেল? ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে পানির উপস্থিতিতে করতে হবে। আচ্ছা কিভাবে তৈরি হলো আমি তোমাকে দেখাচ্ছি, এরপরে মেকানিজমও যাচ্ছে। দেখো তো ভাইয়া কিভাবে হচ্ছে। ফার্স্টে CH2 দিলাম, দেওয়ার পরে সালফিউরিক অ্যাসিডের সাথে ফার্স্টে সালফিউরিক, এটা কিন্তু মেকানিজম পড়াচ্ছি না, এটা আমি তোমাকে বোঝাচ্ছি আসলে কিভাবে হচ্ছে, এটা মেকানিজম না। কিভাবে হচ্ছে দেখো, সালফিউরিক অ্যাসিডের মধ্যে আসলে কি অ্যাটাক করে? সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, অ্যাসিড সবসময় প্রোটন দিবে, তাহলে কি তৈরি হবে আমাকে বলো? প্রোটন দিবে, প্রোটন তো দিবে, কিন্তু প্রোটন দেওয়ার পরে সে কিন্তু পুরোটাও দিবে, কিন্তু সেটা মেকানিজমে বুঝবা। এখন তোমাকে আমি বুঝালে তুমি বুঝবা না, এটা মেকানিজমে বুঝবা। বাট কিভাবে হচ্ছে ওভারঅলটা যদি আমি বলি কিভাবে হচ্ছে, দেখো CH3 CH2 SO3H, না ভাইয়া SO3H না, এটা লিখতে হবে OSO3H। এভাবে কখনো লিখবা না ভাইয়া, HSO3 এভাবে লিখবা না। এখন তুমি বলতে পারো ভাই এটা কিভাবে হয়েছে? খুবই সিম্পল ভাইয়া, একটা হাইড্রোজেন এখানের সাথে অ্যাড হয়েছে, যে কোনো একটা হাইড্রোজেনের সাথে অ্যাড হয়ে গেছে। কেন ভাইয়া? কারণ এই হাইড্রোজেনটা ডাবল বন্ডটাকে অ্যাটাক করে, ডাবল বন্ডটাকে অ্যাটাক করে সে যে কোনো একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে জিনিসটা কি তৈরি হবে? CH3 এরপরে CH2, ডাবল বন্ড কই? হ্যাঁ ভাই ডাবল বন্ড তো ইলেকট্রোফাইল এসে ভেঙে দিছে। প্রশ্ন হচ্ছে স্যার ইলেকট্রোফাইল কোথায়? ইলেকট্রোফাইল হচ্ছে এই জায়গায় ভাইয়া, এই যে H+, এটা হচ্ছে ইলেকট্রোফাইল, মানে H+ আসছে H2SO4 থেকে, আর বাকিটা হচ্ছে HSO4-। স্যার আরো ভেঙে ভেঙে বোঝান, একটু ওয়েট করো, মেকানিজমটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এটা কি CH3 CH2, এটাকে বলা হয় ইথাইল হাইড্রোজেন সালফেট। এটাকে কি বলা হয়? ইথাইল হাইড্রোজেন সালফেট। কখনো ভাইয়া HSO4 লিখবা না। কেন লিখবা না জানো? তুমি যদি বলো যে ভাইয়া আমি যদি HSO4 লিখি তাহলে কি হবে, তখন হাতটা মিলবে না। মানে তুমি যদি এভাবে লিখো স্ট্রাকচারটা ভুল হয়ে যাবে। দেখো এখানে হাইড্রোজেনের হাত কিন্তু দুইটা হয়ে গেছে, হাইড্রোজেনের হাত দুইটা হয়ে গেছে, এবং সালফারের হাতও কিন্তু এখানে মিলবে না। সো এই কাজটা একটু করতে যাবে না। এখন তাহলে আমরা একটু দেখি, ডাস্টার কই গেল রে আবার? সরি ডাস্টারটা এই জায়গায়। হ্যাঁ দেখো দেখো তাহলে এটা CH3 CH2HO4, আমি কি লিখবো? CH3, এটাকে বলা হয় ইথাইল হাইড্রোজেন সালফেট। ইথাইল হাইড্রোজেন সালফেটকে কি দেওয়া হয় আমাকে বলো? পানি দিব। কি দিব? পানি দিব। দেখো পানি দিচ্ছি না, পানি দিলে কি তৈরি হবে? পানি দিলে CH3 CH2OH। আশা করি কেউ বুঝবা না, না বুঝলে কিন্তু ভালো, যদি কেউ বুঝে না থাকো তাহলে আমি খুশি হবো। CH3 CH2OH, বাকিটা হচ্ছে কি H2SO4। ওকে, সো কেউ কিছু বুঝা নাই, একটা কাজ করি স্ক্রিনশটটা নিয়ে ফেলো যদি লেখার ইচ্ছা না থাকে, কারণ এখন মেকানিজম পড়াবো। কারণ এখন বোর্ডের স্ট্রাকচারটা এমনভাবে করছি যে আমি একটু করে লেখার পরে আমাকে আবার মুছে দিতে হবে। কেন জানো? কারণ আমার থেকে আমার এই মোবাইলের দূরত্ব হচ্ছে মেবি কমসে কম 1.5 ফুট, বুঝছো? মানে আমি এতটা এগুলো সবকিছু করতেছি স্টুডেন্টের জন্য, যাতে সে ভিজুয়ালাইজ, মানে সে ফোকাসটা এইভাবে রাখে, সে ফোকাসটা এই জায়গায় থাকে। এখন দেখতেছো সবকিছু কিন্তু একদম ক্লিন লাগতেছে, তোমার সামনে আমি আছি, বুঝছো? সেজন্য আমি পুরা বোর্ডটা, আমার বোর্ডটা কিন্তু অনেক বড়, আমি ফুল বোর্ডটা আমি যদি কভার করতাম তাহলে আমি শুধু লিখে যেতাম, বাট জিনিসটা অনেক দূর থেকে দেখা যেত। তো দূর থেকে দেখা গেলে কি হতো, জিনিসটা কিন্তু তোমার ফিল করতে না। দেখো CH3 CH2S প্লাস H2SO4 গেছে। আচ্ছা এইভাবে একটু কিছু করার নাই, এইভাবে লেখার পরে মুছে দিতে হবে। ওকে, লেখার পরে একটু মুছে দিতে হবে, একটু ওয়েট করো। দেখো এই দেখো স্টেপ 1, আমরা তাহলে ফার্স্টে একটা কাজ করি, আমরা ইথিনটা দিয়ে করি বা প্রপিন দিয়ে করি। আমরা সাপোজ ধরো ইথিনটা দিয়ে তোমরা পারবা, প্রপিন দিয়ে করি। কেমন? প্রপিনটা দিয়ে কি করতে? দেখো CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস H2SO4, এটা কি হবে? প্রপিন হলে প্রপানল হবে, CH3 CH2OH প্লাস কি হবে? H2SO4। জিনিসটা পানির উপস্থিতিতে হয়। জিনিসটা কার উপস্থিতিতে হয়? পানির উপস্থিতিতে। দেখো তো পানি, পানি দিলাম, পানি। ওকে, আচ্ছা এখন তাহলে একটু ওয়েট করো, আবার ডাস্টারটা ময়লা হয়ে গেছে। ঠিক আছে, দেখো তাহলে CH3 CH2 H2SO4। ওকে, স্টেপ নাম্বার 1 দেখি তাহলে আমরা স্টেপ 1 ঘটনাটা কি করতেছে? স্টেপ 1 কি হচ্ছে দেখো, একদম ডিরেক্টলি করে দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আমরা আজকে তেমন একটা ভেঙে লিখবো না। কিভাবে দেখো, ফার্স্টে CH3 CH, এটা আমার মনে হয় গত ক্লাসে স্টেপ 2 গিয়ে আমাদের ভিডিওটা কিন্তু আটকে গেছিল, বুঝছো? আসলে আটকে গেছে মানে আমার ভিডিও চার্জ, মানে মোবাইলের চার্জ চলে গেছিল। ওকে, আচ্ছা এরপরে কি আসবে? তুমি এখানে H2SO4 দিতে পারো অথবা H+ দিতে পারো, সমস্যা নাই। তুমি শুধু বলো যে স্টেপ 1 স্যার ভাই আমি শুধু H+ দেব, কেন জানো? কারণ H2SO4 এর মধ্যে শুধু H+টা অ্যাটাক করবে। আমরা পড়ছিলাম না আগে,
আমরা এগুলো কিন্তু অনেক আগে পড়ছিলাম, মনে আছে? অ্যালকিনকে অ্যালকোহল নিয়ে যেতাম, সেম প্রসেস। ফার্স্টে কি ছিল ভাইয়া বুঝি নাই, মানে অ্যালকিন থেকে অ্যালকোহল যখন নিয়ে যেতাম, পানি দিতাম না, অ্যালকিনের সাথে পানি এবং সালফিউরিক অ্যাসিড ছিল প্রভাবক। এখন হচ্ছে উল্টা হয়ে গেছে আর কি। ধরতে গেলে তুমি এটাকে বলতে পারো স্যার পানি এখানে প্রভাবক হিসেবে কাজ করে। আসলে এখানে প্রভাবক বলতে আবার সালফিউরিক অ্যাসিড কিন্তু প্রভাবক। স্যার আচ্ছা এত কিছু বোঝার দরকার নেই, তুমি ফার্স্ট আগে দেখো। যত যত ডিটেলস বলতে যাবো তত বেশি কনফিউশনে পড়বা। দেখো ফার্স্টে কি অ্যাটাক করবে? H+ অ্যাটাক করবে। কেন ভাই? এখন সালফিউরিক অ্যাসিড সে প্রোটন দেয়, জিনিসটা কি তৈরি হচ্ছে বলো? আচ্ছা H+ কাকে অ্যাটাক করবে? এখানে একটা প্রশ্ন। যেমন এর আগের ক্ষেত্রে তো ইজি ছিল, মানে ইথিন যখন ছিল তখন যে কোনো একটা জায়গায় আমি H টাকে বসাই দিতাম, এই জায়গায় কে H আসবে, কোথায় H এসে যুক্ত হবে? খুবই সিম্পল কথা ভাইয়া। একটা জিনিস তুমি চিন্তা করে দেখো তো, মার্কোনিকবের নিয়মটা কি ছিল? যে যেখানে তেল বেশি সেখানে তুমি তেল দাও। মানে এখন তুমি বলতে পারছো মার্কোনিকবেন এখানে কি খাটবে? অবশ্যই খাটবে ভাইয়া। অপদিশম অ্যালকিন না, অপদিশম বিকারক, সুন্দর করে বসা দাও। এখন তোমরা বলো যে স্যার মার্কোনিকবেন নিয়ম মানে তো স্যার HBr। আরে ভাই কে বলছে? পানি দিল মার্কোনিকবেন নিয়ম হয়েছে না? এগুলো বলবা না। মার্কোনিকবেন নিয়ম হচ্ছে অপদিশম বিকারক, অপদিশম অ্যালকিন। ভাইয়া কারো কোনো কনফিউশন আছে? CH3, এরপরে দেখো CH, এই জায়গায় কি যোগ হবে? CH3। এখন আমাকে বলো ফার্স্ট স্টেপে কি তৈরি হয়েছে ভাইয়া? কার্বোক্যাটায়ন। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। হিয়ার ইজ ইউর কি ফার্স্ট স্টেপ। এরপরে কি আসবে? HSO4। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে আমি যদি ফার্স্টে H+ দিতাম তাহলে HSO4 আসতো না? ভাই আসতো না। ঠিক আছে, দুইটাই কিন্তু স্টেপ কারেক্ট। তুমি ফার্স্টে H+, কারণ আমার এখনো মনে আছে আমি তোমাকে যখন অ্যালকিনের সাথে পানি সংযোজন পড়াইছিলাম ফার্স্ট আমি H+ দিছিলাম, মনে আছে এগুলো নাকি? কি বলছো? সেম কথাই ভাই, সেম কথা, সমস্যা নাই। ঠিক আছে, স্টেপ 2 তে দেখো, এখানে সব দেখা যাচ্ছে তো সবাই। স্টেপ 2 তে দেখো তো ভাইয়া কি হচ্ছে? স্টেপ 2 দেখো ফার্স্টে কি আছে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আসছে। এটার সাথে কে আসবে? অবশ্যই এই অংশটা HSO4 মাইনাস দিছি। আচ্ছা, দেওয়ার পরে একটা জিনিস চিন্তা করে দেখো যে এই জিনিসটা কিন্তু একটা নিউক্লিওফাইল। এটা নিউক্লিওফাইল না? এটা পড়াইছিলাম গত ক্লাসে। নিউক্লিওফাইল জিনিসটা কিরকম ভাইয়া আমাকে বলো? আগে ছিল H2SO4, আগে ছিল H2SO4, অর্থাৎ আগে কিরকম ছিল? আগে ছিল এই জিনিসটা না, দেখো SOOH। এই জায়গাটিকে সাপোজ ধরো আমি একটু নীল কালি দিয়ে দেখাচ্ছি। এই জায়গা দিয়ে কেউ কিছু বলতেছে, তোমরা টিক করে লিখো না ভাই, এর হতো সিলি মিস্টেক। কোন জায়গায় সিলি মিস্টেক হয়েছে আমার? আচ্ছা এটা আচ্ছা এই জায়গায়। আরে এগুলো মানে এই ধরনের এগুলোকে আসলে মিস্টেকে বলা যায় না, কারণ এখানে কার্বন 1টা 2টা 3টা ডাজেন্ট ম্যাটার। তুমি আগে বেসিকটা বুঝো, এগুলো তুমি ঠিক করে নিবা। কারণ আমার আসলে মেইন ফোকাস থাকে যে তোমাকে বোঝানোটা। অনেক সময় দেখা যাচ্ছে বোঝাতে গিয়ে আমার সিলি মিস্টেক হয়ে গেছে, বাট কনসেপচুয়াল মিস্টেক কখনো হবে না। কনসেপচুয়াল মিস্টেক কখনো হবে না, সেটা দূরে থাকো। এটাকে কেউ কনসেপচুয়াল মিস্টেক বলতে পারবে না। এটা হচ্ছে সিলি মিস্টেক। মানে আমি 2 লেখার কথা সেটাকে আমি লিখছি 2, 3 লেখার কথা সেটাকে লিখছি 3। এটা হচ্ছে এই ধরনের মিস্টেক। ঠিক আছে, এই ধরনের মিস্টেক হতে পারবে, এবং যদি এই ধরনের মিস্টেক হয়ে থাকে সেটা সাথে সাথে ঠিক করে দিব, ডাজেন্ট ম্যাটার। এগুলো হচ্ছে খুব সিলি কথা। দেখো এই জিনিসটা হচ্ছে কি, এখানে H এর সাথে কি ছিল? সমযোজী বন্ধন ছিল না? ওয়ে একটা H চলে গেছে, কোথায় চলে গেছে? এই জায়গায় চলে গেছে। তাহলে একটা H চলে যাওয়া মানে H হচ্ছে দানশীল ব্যক্তি, সেই ইলেকট্রনগুলোকে দিয়ে চলে যায়। কে দিয়ে চলে যায়? H দিয়ে চলে যায়। তাহলে H এর যে 2টা ইলেকট্রন ছিল, এই 2টা ইলেকট্রন কে দিয়ে চলে গেছে? H দিয়ে চলে গেছে। তাহলে জিনিসটা কি এখানে চলে আসছে? অক্সিজেনকে দিয়ে চলে গেছে। তার মানে H যখন চলে গেছে তার মানে অক্সিজেনের উপরে 2টা লোন পেয়ার কাজ ছিল, অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেনের শেয়ারকৃত সমযোজী বন্ধনের ইলেকট্রনগুলা। ঠিক আছে, শেয়ারকৃত সমযোজী বন্ধনের ইলেকট্রনগুলা। ওকে, আচ্ছা একটু ওয়েট করো। এই জিনিসটা তাহলে এখন এটা হচ্ছে HSO4 না? HSO4টা আমি এভাবে লিখলাম। এখন এখানে কি তৈরি হচ্ছে একটু দেখো তো, কি তৈরি হচ্ছে? HSO4টা কোথায় যে অ্যাটাক করবে? অবশ্যই যেহেতু এটা নিউক্লিওফাইল অ্যাটাক করবে ইলেকট্রোফাইলকে, তাহলে এই জিনিসটা কি তৈরি হবে? CH CH3 CH CH3। এই জায়গায় একটা কথা আছে, কথাটা হচ্ছে আমি তোমাকে একটু বুঝাই বলি যে এখানে HSO4টা যে এখানে CH যে অ্যাটাক করবে, মানে সেটা যে প্লাসের মধ্যে যে অ্যাটাক হয়ে বসবে, অ্যাটাক বলতে সে আসলে মাইনাস তো সবসময় প্লাসের কাছে যাবে, এটা আমরা বুঝি না, এটা তো নতুন করে বোঝানোর কিছু নাই। ঠিক আছে, বাট এখানে বসানোতে একটু ব্যাপার আছে। যেমন কিছু স্টুডেন্ট কি করে যে CH এর উপরে HSO4 ডাইরেক্ট বসায় দেয়। এটা কিন্তু মারাত্মক একটা ভুল। কেন ভুল আমি তোমাকে বলি। সাপোজ ধরো তুমি CH3 এখানে বসাইছো, তুমি বলতেছো স্যার আমি এখানে HSO4 বসাই দিব। এটা কিন্তু স্ট্রাকচারাল একটা অনেক বড় একটা ফল্ট। কেন জানো? কারণ এখানে হাইড্রোজেনের হাত হয়ে গেছে 2টা। হাইড্রোজেনের কয়টা হাত হয়েছে? 2টা। হাইড্রোজেনের হাত কি কখনো 2টা থাকে? স্যার কেমন হয়েছে? দেখো হাইড্রোজেনের সাথে একটা হাত, সালফারের সাথে একটা হাত। এটা রং, এটা ফুল রং। এটা এভাবে লেখা যাবে না। কিভাবে লিখবো একটু ভালোভাবে দেখো। ফার্স্ট আমি লিখলাম CH3 CH
CH3 লিখছি, লেখার পরে HSO4 টাকে আমি একটু এভাবে লিখবো। কিভাবে লিখতে পারি দেখো তো, আসলে অনেকভাবে লেখা যায়, আমি তোমাকে একদম আরো একটু বুঝিয়ে যদি বলি, লিখবো আমরা এইভাবে, ও লিখছি তো এখানে একটা S দিব, লিখছি, দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করে দেখো, অক্সিজেন কয়টা, একটা, দুইটা, আমি এটা একটু মুছে দিই, এই জিনিসটা একটু মুছে দিই আর একটু বোঝানোর জন্য, দেখো দেখো এটা মুছে দিচ্ছি, আবার লিখবো এটা বোঝানোর জন্য, একদম ভালোভাবে বোঝানোর জন্য। দেখো ও, এখানে হচ্ছে ও, ও বলতে OH আর কি। স্যার এটা বুঝি নাই কিভাবে লিখছেন, এত জটিল, আসলে কোনো জটিল না, একটু খেয়াল করে দেখো, HSO4 এগুলো হচ্ছে লুইস ডট স্ট্রাকচার, অর্থাৎ এভাবে আমরা অঙ্কন করছিলাম না ওই দিন হয়তো সালফিউরিক অ্যাসিড তোমাদেরকে করে দিই নাই সংকরণের ফার্স্ট ক্লাসে, সালফিউরিক অ্যাসিড মেবি করে দিই নাই, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ডট স্ট্রাকচারটা আর কি, এভাবে অঙ্কন করে। এখন তুমি সালফিউরিক অ্যাসিড বলতে HSO4 হাইড্রোজেন সালফাইড আয়ন, এই জিনিসটা একটু খেয়াল করে দেখা, এখন অক্সিজেনের হাত মিলছে একটা, দুইটা, এই অক্সিজেনের হাত মিলছে দুইটা, সালফারের ম্যাক্সিমাম ব্যালেন্সই কত, 1 2 3 4 5 6, 6টা মিলছে, প্রত্যেকটা স্ট্রাকচার ঠিক আছে। অক্সিজেনের হাত দুইটা মিলছে, স্যার অক্সিজেনের হাত কিভাবে মিলছে স্যার বুঝি নাই, আরে ভাইয়া এই অক্সিজেন একটা সালফারের সাথে আর একটা হাইড্রোজেনের সাথে মিলছে, এটা। এখন তুমি বলতে পারো স্যার এইভাবে করে লিখতে হবে না, ভাই এভাবে করার লেখার দরকার নেই, কারণ জিনিসটা আমি তোমাকে বোঝাচ্ছি। তুমি শুধু কি লিখবা, তুমি শুধু লিখবা SO3H, তুমি শুধু লিখে দিবা কি স্যার বুঝি নাই, তুমি শুধু লিখে দিবা SO3H, SO3H মানে হচ্ছে তুমি শুধু লিখবা OSO3H, OSO3H লিখে দিবা, বাস শেষ। এখন OSO3H টাকে স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে লেখার দরকার নাই, আমি তোমাকে জাস্ট বুঝাইছি, ঠিক আছে, কারণ তুমি এগুলো হয়তো বইয়ে টইয়ে খুঁজলে পাবা না, তো তোমাকে কে বুঝাবে, আমি না বুঝালে, ঠিক আছে। আচ্ছা দেখো CH3CH উপরে কি থাকবে বলো, OSO3H, এখন আমরা এইভাবে লিখবো, স্ট্রাকচারাল দিয়ে লেখার দরকার নেই। এরপরে কি দিব CH3, এটাকে বলা হচ্ছে প্রপাইল হাইড্রোজেন সালফাইড। প্রপাইল না বলে সবচেয়ে বেস্ট হবে, এটাকে তুমি বলবা আইসোপ্রপাইল। আইসো কেন, কারণ CH3 দুইটা থাকলে আইসো বলা হয়। তুমি বলতে পারো স্যার আপনি বলছিলেন শাখা একটা থাকলে, শাখা বলতে জিনিসটা কিন্তু এভাবে লেখা যায় না, এভাবে লেখা যায় না স্যার, এত জটিল, শাখা একটা আছে না, এখন সেম কথাই ভাইয়া, এগুলো কোনো ফ্যাক্ট না। তাহলে একটা কি বললাম আমি, CH3CH OSO3H CH3, এটাকে বলা হয় আইসোপ্রপাইল হাইড্রোজেন সালফাইড, এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন আইসোপ্রপাইল হাইড্রোজেন সালফাইডটা কার সাথে বিক্রিয়া করবে, স্টেপ 3 তে কার সাথে আসবে বলো, কার সাথে আসবে, CH3CH OSO3H প্লাস, সরি এখানে কে বাকি আছে, CH3 বাকি আছে না, প্লাস কে আসবে, পানি আসবে। ওকে আচ্ছা, এখন CH3CH OSO3H প্লাস পানির সাথে কার বিক্রিয়া হবে এখানে? আচ্ছা পানি কেন আসছে, পানি ছিল না আগে, পানি তো দিয়েছিলাম আমি, পানির উপস্থিত হয়, এটা মেইনলি আসলে দুইটা স্টেপে হয়, এটা আমি তো ডাইরেক্ট তোমাকে একটা স্টেপে লিখে দিচ্ছি, বাট জিনিসটা ফার্স্টে আগে আইসোপ্রপাইল হাইড্রোজেন সালফেট আসবে, এরপরে পানি দিব, এটা আমরা লেখার সময় একসাথে লিখে ফেলি, বুঝছো, লেখার সময় একসাথে লিখে ফেলি, বাট মেকানিজম দিয়ে লিখতে তো স্টেপ বাই স্টেপ লিখতে হবে। এখন এই যে পানিটা হচ্ছে একটা হচ্ছে নিউক্লিওফিলিক, মানে এই পানিটা হচ্ছে একটা নিউক্লিওফাইল না, পানি নিউক্লিওফাইল আমরা বুঝি, কারণ পানির উপরে লোন পেয়ার থাকে দুইটা, লোন পেয়ার কয়টা, দুইটা, এবং এটা কিন্তু অলরেডি আগে থেকে নিউক্লিওফাইল ছিল, তাহলে এই নিউক্লিওফাইল এটাকে তুমি যদি আলাদা করো তাহলে এটাও নিউক্লিওফাইল হবে, তাহলে এই নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হবে। স্যার বুঝি নাই, মানে এই জায়গায় এটাকে তুমি যদি ভাঙ্গো, দুইটা জিনিস পাচ্ছ, একটা OH পাচ্ছ, বাচ্চাকালের পরে আসছি, একটা H প্লাস পাচ্ছ। এখন আমাকে বলো এখানে নিউক্লিওফাইল কে, OH হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কারা ভাই, যাদের কাছে ইলেকট্রন আছে তারাই তো নিউক্লিওফাইল, আর যাদের কাছে নাই তারা ইলেকট্রোফাইল, হাইড্রোজেনের কাছে নাই সেই ইলেকট্রোফাইল, আর OH এর কাছে আছে সেই নিউক্লিওফাইল। তাহলে এই নিউক্লিওফাইলটা কাকে রিপ্লেস করবে, এই নিউক্লিওফাইলটা কাকে রিপ্লেস করবে, ওকে রিপ্লেস করবে। কেন ভাইয়া, রিজনটা কি, কেন হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে নিউক্লিওফাইল দ্বারা রিপ্লেস করবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কোন ধরনের বিক্রিয়া, আজগুবি একটা পড়াচ্ছেন, এটা তো পড়ার নাই, এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা আজ থেকে 15-20 দিন পরের পড়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ওকে, যেটা আমরা SN1 SN2 এগুলো আমরা পড়বো সামনে। আচ্ছা দেখো পড়া, এগুলো অনেক পরের পড়া। দেখো ফার্স্টে কি বললাম, CH3, হাইরে মার্কার, দেখো CH3 CH উপরে কি থাকবে বলো, OH, নিচে কি থাকবে CH3, আর HSO4টাকে নিয়ে গেছে কে, H প্লাস, জিনিসটা কি তৈরি হলো, H2SO4, তার মানে ভাইয়া এখানে H2SO4টা প্রভাবক হিসেবে কাজ করছে। ওকে, আসলে আমি যদি একটা কথা বলতে যাই, তাহলে আসলে ধরতে গেলে মানে অ্যালকিনকে পানি দিলে যেরকম অ্যালকোহল হতো না, মেকানিজম, সেম মেকানিজম কিন্তু এটাও,
কথা বুঝছো? দুইটাই কিন্তু সেম মেকানিজম বলা যায়। তবে একটা কথা হচ্ছে যে ওইটা ছিল আসলে শুধু পানি দিলে, এবং ওইখানে সালফিউরিক অ্যাসিডটা প্রভাবক হিসেবে কাজ করে, কিন্তু ধরতে গেলে কিন্তু এটাও সেম, কিন্তু এখানের মধ্যে একটু মেকানিজমে হালকা একটু ডিফারেন্স আছে, একটু হালকা। ধরতে গেলে কিন্তু দুইটা বিক্রিয়া কিন্তু সেম, সেজন্য আমি তোমাদেরকে ফার্স্টে বলেছিলাম, ঠিক আছে, যে দুইটা কিন্তু সেম। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পানিরটা দিয়ে কিন্তু দিলে ওভাবে পড়াই দিবা, ওকে? যা হোক, এখন গেল না? গেল। আচ্ছা, তাহলে আমাদের এই পড়াটা কিন্তু শেষ। আমরা তাহলে অ্যালকিনে কিন্তু সব যৌথ বিক্রিয়া শেষ হয়ে গেছে, বুঝছো? অ্যালকিনের কিন্তু একটা যৌথ বিক্রিয়া কিন্তু বাকি নাই। এখন আমরা নতুন পড়ায় ঢুকবো। নতুন পড়াটা হচ্ছে অ্যালকিনের জারণ। কোথায় ঢুকবো বলো? অ্যালকিনের জারণ ঢুকবো। দেখো হেডলাইন দাও, অ্যালকিনের লাস্ট পড়াটা না, লাস্ট পড়া বলতে জারণ বাকি আছে, পলিমারকরণ বাকি আছে। জারণ বাকি আছে, পলিমারকরণ বাকি আছে। দেখো অ্যালকিনের জারণ, অ্যালকিনের কি? খুবই একদম মানে সহজ একটা পড়া, বাচ্চা টাইপের পড়ালেখা এগুলো। এখন থেকে যে পড়াগুলো আসবে দেখে হাসবা, স্যার এগুলি কি পড়াচ্ছেন, এরকম বলবা, ঠিক আছে? অ্যালকিনের জারণগুলো হচ্ছে খুবই সিম্পল। জারণ বলতে আসলে আমি তোমাকে একটা সহজ কথা যদি বলি, যে এই অ্যালকিনের জারণে অসম্পৃক্ততা পরীক্ষা হবে। স্যার বুঝি নাই। অ্যালকিনের জারণ দিয়ে হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা, মানে হচ্ছে আমাকে একটা কথা বলো যে অসম্পৃক্ততা পরীক্ষা মানে অসম্পৃক্ত মানে কি বোঝায়? অসম্পৃক্ত মানে হচ্ছে যেখানে পাইবন থাকে। স্যার বুঝি নাই। অর্থাৎ আমাকে বলো অসম্পৃক্ত যৌগ কারা? অ্যালকিন এবং অ্যালকাইন। মানে যেখানে ডাবল বন এবং ট্রিপল বন থাকে সেটাই তো হচ্ছে কি অ্যালকিন এবং অ্যালকাইন, হয় না? সো এখানে ডাবল বন এবং ট্রিপল বন সংযুক্ত যৌগগুলোকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত মানে হচ্ছে যেখানে পাইবন থাকবে। অর্থাৎ অসম্পৃক্ততা পরীক্ষা করা হয় এই অ্যালকিনের জারণ দিয়ে। অর্থাৎ পাইবন্ডের উপস্থিতি শনাক্ত করা যায় এই অ্যালকিনের জারণ দিয়ে। এবং আরেকটা আছে অ্যালকিনের জারণ, এটা একটা পড়া। আরেকটা আছে যে অ্যালকিনের সাথে যে ব্রোমিন সংযোজন যেটা ছিল, আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, হয়তো তোমার এখন অগোচর লাগতে পারে, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো অ্যালকিনের তুমি এভাবে লিখবা খাতায়, তোমার নোট খাতায় যেটা আছে সেটা এভাবে লিখবা যে অ্যালকিনের আরেকটা কি আছে? ব্রোমিন সংযোজন। ব্রোমিন সংযোজন, এই অ্যালকিনের ব্রোমিন সংযোজন এবং হচ্ছে অ্যালকিনের জারণ। অ্যালকিনের জারণ এই দুইটা হচ্ছে তোমার কি অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা। কয় নাম্বারের জন্য আসবে বোর্ড পরীক্ষায়? কয় নাম্বারের জন্য আসবে? 3 নাম্বারের জন্য। কি লিখবা? অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা। যারা বুঝতেছো না যে ভাই অসম্পৃক্ততা পরীক্ষাটা কিরকম, অসম্পৃক্ত, যারা স্পেলিংটা আগে ঠিক করি, নাহলে একদল এসে বলবে স্যার আপনার এটা ভুল হচ্ছে। দেখো এগুলো আমার ভালো লাগে, অনেস্টলি এগুলো ভালো লাগে আসলে, যখন তোমরা বলো স্যার এটা আপনার ভুল হয়েছে। রিয়েলি গুড, অসাম। দেখো অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা, তার মানে এটা এই দুইটা হচ্ছে অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা, যেখানে একটা জারণ প্রবেশ করছে, মানে অ্যালকিনের জারণ বিক্রিয়া, আর একটা হচ্ছে অ্যালকিনের ব্রোমিন সংযোজন। তাহলে ভাইয়া আমি এই জিনিসটা কিন্তু তোমাকে পড়াই ফেলছি, কোনটা? অ্যালকিনের ব্রোমিন সংযোজন পড়াই ফেলছি বলতে তোমাকে মেকানিজম পড়াই ফেলছি, বাট আজকে পড়াবো কিভাবে সেটা পরীক্ষাটা করা হয়। ওকে, আচ্ছা প্রথমে তাহলে কাকে দিয়ে শুরু করব? ফার্স্টে ব্রোমিনকে দিয়ে শুরু করে, ঠিক আছে? অসম্পৃক্ততা কিনা, অসম্পৃক্ততা আছে কিনা সেটা কিভাবে প্রমাণ করব? ফর 3 মার্কস, 3 নাম্বারের জন্য আসবে বোর্ড পরীক্ষায়। আচ্ছা তাহলে ফার্স্টে দেখি, তাহলে আমি ফার্স্টে পড়বো অ্যালকিনের ব্রোমিন সংযোজন। হেডলাইনটা দাও তোমরা। ফার্স্টে কি বলবো দেখো, CH2। ফার্স্টে আমার মতো আগে লিখে ফেললো, এরপর তুমি পরীক্ষায় যেটা লিখবা সেটা আমি তোমাকে মুখে বলে দিব, এবং শুধু তুমি সেটা কি পরে দিয়ে নোট করে নিবা। তাহলে ব্রোমিন সংযোজন, ফার্স্টে আমি আগে বিক্রিয়াটা লিখি। বিক্রিয়াটা লিখতে পারো, অথবা না হলে একটা কাজ করতে পারো, বিক্রিয়ার লেখার আগে, আচ্ছা ফার্স্টে আগে বিক্রিয়া লিখিও না, বিক্রিয়া লেখার আগে আরেকটা জিনিস লিখলে খুবই সুন্দর হয়, সেটা আমি তোমাকে লিখে দিচ্ছি। ফার্স্টে আমরা ওইটা লিখবো, এরপরে আমি এখন যেটা লিখতেছি সেটা পরে দিয়ে লিখবা। স্যার বুঝতেছি না কি বলতেছেন, তোমাকে এত বোঝার দরকার নাই, চুপ থাকো, বলতেছি আমি। দেখো ফার্স্টে তুমি কি লিখবা? ফার্স্টে তোমাকে ব্রোমিন দ্রবণ তৈরি করতে হবে। স্যার ব্রোমিন দ্রবণ কিভাবে তৈরি করব? আচ্ছা ব্রোমিন দ্রবণ তৈরি করার প্রসেসটা হচ্ছে, ফার্স্টে তুমি একটা ব্রোমিন নিবা গাঢ় লাল বর্ণের। স্যার গাঢ় স্পেলিংটা বলেন। গাঢ়, এই দেখো গাঢ় স্পেলিং, একদম গাঢ় লাল বর্ণের তরল ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইডে প্রবেশ করাই দিব। কার্বন টেট্রাক্লোরাইড সলভেন্ট, কার্বন টেট্রাক্লোরাইডে প্রবেশ করে দিব, এবং এখানে সাথে সাথে তৈরি হবে ব্রোমিন দ্রবণ। এবং এই ব্রোমিন দ্রবণটা আমি তৈরি করব 5%।
ব্রোমিন দ্রবণটা তৈরি করবো স্যার 5%। এখন প্রশ্ন হচ্ছে স্যার 5% মানে কি? 5% মানে হচ্ছে তার ঘনমাত্রাকে শতকরাতে প্রকাশ করছে। স্যার বুঝিনি, আরেকটু বলেন। মানে এটাকে তুমি চাইলে ঘনমাত্রা বের করতে পারো 5% ইন্টু সি ডিভাইড বাই এন, 5% ইন্টু সরি আমি ভুলেছি ভাইয়া, 5% ইন্টু 10 ডিভাইড বাই এন। এখান থেকে তোমার ঘনমাত্রা বের হবে চ্যাপ্টার 3 এর পড়া 5% ইন্টু 10 ডিভাইড বাই এন। এমটা হচ্ছে তার আণবিক ভর, ব্রোমিনের আণবিক ভরটা। ওকে, এখন দেখো তাহলে এটা আমার দরকার নেই। আমি 5% জিনিসটা আমার তৈরি হচ্ছে কোত্থেকে? যে এখান থেকে 5% আমি তৈরি করবো 5% ইন্টু 10 ডিভাইড বাই এন। তাহলে ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত করে 5% ব্রোমিন দ্রবণ তৈরি করা হলো। এই ব্রোমিন দ্রবণটার সাথে এই ব্রোমিন দ্রবণের সাথে এই ইথিনের দ্রুত বিক্রিয়া করানো হবে। স্যার দ্রুত বিক্রিয়া মানে কি? দ্রুত বিক্রিয়া মানে হচ্ছে সংযোজন বিক্রিয়া। আবার দ্রুত বিক্রিয়া কিন্তু দুই ধরনের, একটা ইলেকট্রোফিলিক, একটা নিউক্লিওফিলিক। এগুলো নিয়ে কয়টা ক্লাস দিয়ে যাবে আল্লাহ জানে, আল্লাহ মালুম, যে কতগুলো ডিটেলস পড়ালেখা এখানে আসবে। এবং তুমি বলতে পারো স্যার এত পড়া, আসলে পড়া হইলো কিন্তু তুমি যদি একটু ভালোভাবে লেকচারগুলো দেখো ভাইয়া, একদম এ টু জেড ক্যাটাগরি যে কোনো স্টুডেন্ট এই লেকচারগুলো বোঝার কথা। কারণ আমি কিন্তু মিডিয়াম লেভেলের স্টুডেন্ট ছিলাম, আমি বুঝতেছি মানে তোমাদের বোঝার কথা, মানে আমি নিজের পড়া আমি নিজে বুঝতেছি, তার মানে তোমাদের বোঝার কথা, এটা তুমি মাথায় রাখো। আর এখানে কোনো কথা নাই। দেখো তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি ব্রোমিন দ্রবণ, এই ব্রোমিন দ্রবণের সাথে ইথিনের দ্রুত বিক্রিয়া করানো হবে। দ্রুতটা হচ্ছে ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া মানে হচ্ছে যে দ্রুত বিক্রিয়ায় প্রথমে ইলেকট্রোফাইল অ্যাটাক করবে, পরে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। এখন তোমাকে সেটা এত বেশি চিন্তা করার দরকার নেই, কারণ এটা নিয়ে সামনে পড়া আসবে। সো এটা হচ্ছে কি হচ্ছে আমাকে বলো, এই ব্রোমিন দ্রবণের সাথে অ্যালকিনের দ্রুত বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা কতটুকু আটকে গেছে একটু বলো তো আমাকে, আমি আসলে খেয়াল করি নাই। উফ কি যে প্রবলেম আসলে, কতটুকু আটকে গেছিল, কতটুকু তোমরা বুঝো না এখানে? এখন ঠিক আছে? আমি তোমাকে বলতেছি কতটুকু তোমরা এখানে বুঝো না। বর্ণহীন এতটুকু পর্যন্ত বোঝা গেছে? কতটুকু বলছিলাম আমি সেটা তো জানি না। আচ্ছা আমি আরেকবার রিপিট করতেছি। দেখো এখানে কি হচ্ছে, ফার্স্টে একটু দেখো এদিকে, দেখো গাঢ় লাল বর্ণের তরল ব্রোমিনকে কিভাবে লিখবা ভাইয়া? গাঢ় লাল বর্ণের তরল ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে 5% ব্রোমিন দ্রবণ তৈরি হয়। কিভাবে লিখবা পরীক্ষার খাতায়? গাঢ় লাল বর্ণের তরল ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে 5% ব্রোমিন দ্রবণ তৈরি করা হয়। এই 5% ব্রোমিন দ্রবণ, অর্থাৎ এই 5% ব্রোমিনের লাল দ্রবণ যেটা আছে, অর্থাৎ 5% তরল লাল বর্ণের ব্রোমিন দ্রবণটা অ্যালকিনের দ্রুত বিক্রিয়া, অ্যালকিন মানে হচ্ছে ইথিনের দ্রুত বিক্রিয়ায়, ইথিনের দ্রুত বিক্রিয়ায় বর্ণহীন 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। এই বর্ণহীন 1,2 ডাইব্রোমো ইথেনের মাধ্যমে আমরা অ্যালকিনে অসম্পৃক্ততার উপস্থিতি প্রমাণ করতে পারি। শেষ, ফর 2 মার্কস। কিছু ছিল এটা। এখন তুমি বলতে পারো স্যার এটা কেমনে হয়েছে, কিভাবে হয়েছে? ভাই মেকানিজম পড়াইছি, এখন লেকচার নাম্বার কত সেটা মনে নাই, পড়াইছিলাম এটা। ওই মনে আছে নন ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল যেটা ছিল সাইক্লিক কার্বনিয়াম আয়ন, সাইক্লিক কার্বনিয়াম আয়ন, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নটা, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন মনে আছে? এগুলা মনে আছে কিনা জানি না। ওকে আচ্ছা দেখো এটা, তাহলে আমি আরেকবার বলতেছি, গাঢ় লাল বর্ণের তরল ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে 5% দ্রবণ তৈরি করা হয়। ব্রোমিনের এই দ্রবণটি লাল বর্ণের হয়। এখন এই লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে ইথিনের দ্রুত বিক্রিয়ায় 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়। 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয় এবং এই 1,2 ডাইব্রোমো ইথেনের মাধ্যমে আমরা অ্যালকিনের অসম্পৃক্ততার উপস্থিতি প্রমাণ করতে পারি। সো এটা হচ্ছে কয় নাম্বারের জন্য? 2 নাম্বারের জন্য। এখন তাহলে একটু দেখি, এখানে আরেকজন বলতেছে ফ্রি রেডিক্যাল কাহিনী, সেইগুলি কি বলে? এটা বোঝা শেষ না? একটু দেখো সবাই একটু লিখে ফেলো তো, মাঝখানে একটু ইন্টারাকশন হয়েছিল মনে হয় না? আসলে বাংলা কথাগুলো তুমি আমার কথা লিখবে বলে কোনো কথা নেই ভাইয়া, বুঝছো? যেখানে তুমি বর্ণনামূলক লেখাগুলো লিখে দিতে পারো। আর একটা কথা বলি, এটা কখনো সিঙ্গেল আসবে না, এটা জোড়ায় আসবে। জোড়ায় মানে হচ্ছে জারণের সাথে আসবে, কারণ এটা হচ্ছে অসম্পৃক্ত, দুইটাই কিন্তু অসম্পৃক্ততা পরীক্ষা, মানে এটার সাথে এটা মিলে একসাথে আসবে। তারপরে তুমি 3 নাম্বার পাবা, কথা বুঝছো? তারপরে তুমি কয় নাম্বার পাবা? 3 নাম্বার পাবা। তাহলে জারণে চলে আসি। কেমন? জারণটা খুবই সিম্পল। জারণটা হচ্ছে খুবই কি সিম্পল একটা পড়া। জারণ মানে হচ্ছে আমরা কি জানি, পড়ে আসছিলাম যে অর্গানিকে, জারণ মানে হচ্ছে অক্সিজেন অ্যাড করা না, অক্সিজেন অ্যাড করাটা পড়বো। ওকে দেখো
হ্যাঁ, দুইটাই কিন্তু অসম্পৃক্ততা পরীক্ষা। তাহলে ফার্স্টে আমি কি নিলাম এখানে অ্যালকিনের জারণে। প্রথমে অ্যালকিনের জারণ পড়ার আগে এই অ্যালকিনের জারণের একটা পরীক্ষা আছে, যেমন এর আগের পরীক্ষাটা কি ছিল, এটা হেডলাইন দিয়ে লিখে দিও ভাইয়া, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা। স্যার বুঝি নাই, বেয়ার দ্রবণ তো আমি তোমাকে বুঝাচ্ছি ফার্স্টে, তুমি আমি জানি তোমাদেরকে একটা কথা বলে স্যার বুঝি নাই। দেখো এই কথাটা ফার্স্টে আগে লিখে রাখো যে এই পরীক্ষাটার নাম কি, বেয়ার দ্রবণ পরীক্ষা। বেয়ার হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, এই বেটা হচ্ছে একটা পরীক্ষা করছে আমাদেরকে জ্বালাচ্ছে আর কি। দেখো বেয়ার দ্রবণ পরীক্ষা, বেয়ার দ্রবণ পরীক্ষা। ফার্স্টে আমাদেরকে জানতে হবে বেয়ার দ্রবণ মানে কি। ভাই ডেফিনেশনটা একটু লিখে রাখো তো। লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণকে বেয়ার দ্রবণ বলে। ফর এক নাম্বার পাই গেছো, কি বললাম, লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণকে বেয়ার দ্রবণ বলে। মানে এই যে লঘু ক্ষারীয় মানে হচ্ছে কি, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে না KMnO4, এটা হচ্ছে লঘুটা নিবা এবং এটা একটা জলীয় দ্রবণ আছে। জলীয় দ্রবণটা আসলে নিতে হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন, এটা একটু পরে আসবে। পটাশিয়াম হাইড্রোক্সাইড কি অ্যাকোয়াস সলিউশন, এই দুইটা দ্রবণকে বলা হচ্ছে কি, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণের উপস্থিতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণকে কি বলা হচ্ছে, বেয়ার দ্রবণ। এত কথা না, সংক্ষেপে যদি বলি লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণকে বেয়ার দ্রবণ বলে, শেষ, এটা বলবা। এবং এই বেয়ার দ্রবণ পরীক্ষা দিয়ে কি করা হয়, অ্যালকিনের মধ্যে অসম্পৃক্ততা পরীক্ষা। আমি বারবার বলতেছি, এখানে অনেক কেউ হয়তো বুঝবে স্যার অ্যালকিনের শনাক্তকরণ পড়াচ্ছেন না, ভাই এটা অ্যালকিনের শনাক্তকরণ না, এটা হচ্ছে অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা। কিন্তু কথা আছে এখানে, এখানে কিন্তু অনেক কথা আছে, একটু বেসিক লুকান আছে। দেখো ফার্স্টে আমি তোমাকে কি নিলাম, এখন এটা তৈরি করার আগে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে এখানের মধ্যে জাইমান অক্সিজেন উৎপন্ন হবে। তো আমি তোমাকে একটা কাজ করি, ফুল বিক্রিয়াটা লিখে দিচ্ছি, এরপর আমি কিভাবে উৎপন্ন হচ্ছে সেটা দেখা দিচ্ছি। ফার্স্ট আমাকে বলো যে এখানে কাকে নিব আমি, সাপোজ ধর আমি ইথিনকে নিলাম, জাইমান অক্সিজেন আসবে, পানি আসবে, এবং এখানে কি ছিল, KMnO4 ছিল, KMnO4। আচ্ছা আমাকে একটা কথা বলো, KMnO4 এর কালার কি, সবাই কি জানি KMnO4 এর কালার কি? KMnO4 এর কালার হচ্ছে পিঙ্ক। এই চলতেছে তো না সবকিছু, এখন থেকে একটু 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 পরে পরে চেক করতে হবে সবকিছু চলতেছে কিনা। KMnO4 এর কালার কি, পিঙ্ক না গোলাপি? তার মানে বুঝতে পারতেছো পরে দিয়ে গোলাপি বর্ণটা চলে যাবে, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। দেখো ইথিনের সাথে কি হবে, জারণ, জাইমান অক্সিজেন, পানি, KMnO4 KOH, এবং এখানে তৈরি হবে কি, গ্লাইকল। আচ্ছা স্যার এটা বুঝি নেই, দেখো CH2 ওই জায়গায় OH আসবে, এই জায়গায় OH আসবে, এটাকে বলা হয় ইথিলিন গ্লাইকল। এটাকে কি বলা হয়, ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল বলতে পারো, অথবা তুমি আইএপএফ পদ্ধতিতে নামকরণ করলে আমাকে বলো কি হবে, ইথেন 1,2-ডায়ল, ইথেন 1,2-ডায়ল অথবা ইথিলিন গ্লাইকল। ওই যে তোমাকে আমি একটা গ্লাইকলের একটা পড়া বলছিলাম না, ওই কোথায় পড়াইছিলাম সেটা, এই মনে হয় উলফ কৃষ্ণার বিজারণ মনে আছে, অ্যালকেনের গ্লাইকল ছিল হচ্ছে এখানে তোমার হচ্ছে প্রভাবক, তখন বলছিলাম যে পরে পড়াবো, এই পরে পড়াবো মানে আজকে পড়াচ্ছি, তার মানে আমি ফাঁকি দিই নাই। দেখো CH2 ও পানি, এটা কি হচ্ছে, গ্লাইকল তৈরি হচ্ছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে ভাইয়া এখানে জাইমান অক্সিজেনটা কোত্থেকে আসলো, এই জাইমান অক্সিজেনটা আসছে কিন্তু KMnO4 থেকে। কিভাবে একটু দেখাচ্ছি, দেখো এই জিনিসটা এখানে দেখা দিচ্ছি, দেখো KMnO4 প্লাস KOH, এটা আগে লিখতে পারলে এটা অবশ্যই আগে লিখবা, মানে স্যারকে দেখিয়ে দিবা যে আসলে জাইমান অক্সিজেনটা কোত্থেকে আসছে। তো লিখে দিবা কি, K2MnO4 প্লাস পানি প্লাস জাইমান অক্সিজেন আসছে। আচ্ছা এখন সমান্তরাল, তুমি যদি বলো ভাই সমান্তরাল তো হয় নাই, তাহলে একটা কাজ করে এখানে 2 দিয়ে দাও, 2 দিয়ে দাও, 2 দিয়ে দাও, এখন সমান্তরাল মিলছে, মিলে গেছে। সো এই যে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়েছে কোত্থেকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে। এই জাইমান অক্সিজেনটা দ্বারা জারিত হয়েছে কে, অ্যালকিন, কারণ এটা হচ্ছে জারক, জারক তো সবসময় জারিত করবে, তো জারিত হয়েছে কি, অ্যালকিন। তার অ্যালকিন জারিত হয়ে সে তৈরি করলো কি, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। এখন তুমি পরীক্ষায় কিভাবে লিখবা, পরীক্ষায় তুমি লিখবা ফার্স্টে তোমাকে বলতে হবে যে বেয়ার দ্রবণ কাকে বলে, যেটা আমি তোমাকে একটু আগে বলছি, এটা বলে দিবা। এরপরে তুমি কি বলবা, এরপরে তুমি বলবা হচ্ছে যে বেয়ার দ্রবণ, এখানে তুমি বলবে যে এখানে ইথিনের সাথে বেয়ার দ্রবণে জারণ বিক্রিয়া ঘটানো হয়, অর্থাৎ বেয়ার দ্রবণ থেকে উৎপন্ন জাইমান অক্সিজেন, এটা এই পুরো বিক্রিয়াটা লিখে বলবা বেয়ার দ্রবণ থেকে উৎপন্ন জাইমান অক্সিজেন দ্বারা ইথিনকে জারিত করে কি উৎপন্ন হয়, ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। বলতে পারো যে বর্ণহীন ইথিলিন গ্লাইকল উৎপন্ন করো, বর্ণহীন ইথিলিন গ্লাইকল উৎপন্ন করে। সো এটা লিখে দাও যে বর্ণহীন। এখন তুমি একটা কথা বলতে পারো যে আগে ব্রোমিনের কালার ছিল হচ্ছে লাল, লাল থেকে সেটা বর্ণহীন হয়েছিল। KMnO4 এর কালার আগে ছিল পিঙ্ক মানে গোলাপি, গোলাপি থেকে সেটা বর্ণহীন হয়েছে। তার মানে আমরা বুঝতে পারি যে এভাবে যদি কালার যদি চেঞ্জ হয় তাহলে ধরে নিব যে ওইখানের মধ্যে অসম্পৃক্ততার প্রমাণ আছে। কিভাবে লিখবা আরেকবার বলতেছি, ফার্স্টে তুমি লিখবা বেয়ার দ্রবণ কাকে বলে, পটাশিয়াম, লঘু ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণকে বেয়ার দ্রবণ বলে।
এরপরে তুমি লিখবা এই বিয়া দ্রবণের সাথে অ্যালকিনের জারণ বিক্রিয়া ঘটানো হয়, অর্থাৎ বিয়া দ্রবণ থেকে উৎপন্ন জাইমন অক্সিজেন দ্বারা ইথিনকে জারিত করে বর্ণহীন গ্লাইকল অথবা বর্ণহীন ইথেন 1,2 ডায়ল উৎপন্ন করে। এই বর্ণহীন গ্লাইকলের মাধ্যমে আমরা বিয়া দ্রবণ পরীক্ষায় অ্যালকিনের অসম্পৃক্ততার উপস্থিতি প্রমাণ করতে পারি 100%। স্যার 3 নাম্বার না দিয়ে যেতে পারবে না, স্যার 3 নাম্বার না দিয়ে যেতে পারবে না, কারণ আমিও পরীক্ষা এভাবে লিখে চলে আসছি। 3 নাম্বার না দিয়ে স্যার যেতে পারবে না, ঠিক আছে? ওকে, তাহলে স্যার K2MnO4 হবে। হ্যাঁ, আবার এই ছেলেটা কি বলছে? আচ্ছা, KMnO4 ভায়োলেট বেগুনি। আরে আমি জানি তোমরা এই ধরনের প্রশ্ন এগুলো করবা, কোনো সমস্যা নাই। দেখো KMnO4 ভাইয়া পিঙ্কও আছে, গোলাপিও আছে, বুঝছো? আচ্ছা দেখো, তোমার যদি মন চায় ভায়োলেট দিব, ভায়োলেট দিতে পারো, সমস্যা নাই। দেখো এটা শেষ না, জারণ শেষ, জারণ শেষ। ওকে, পলিমারকরণ আসি। ওকে, আচ্ছা কয়জন আছে এখন? প্রোপিন দিলে তখন প্রোপিলিন গ্লাইকল হবে, বিউটিন দিলে বিউটিনল গ্লাইকল হবে, মানে বিউটিলিন গ্লাইকল। ইথিলিন, প্রোপিলিন, বিউটিলিন, সেম কথা ভাই, সেম কথা। দেখো সুন্দর করে নোট করে রাখবা, বুঝছো? এগুলো কিন্তু অনেক বড় একটা অ্যাসেট। এখন আসি পলিমারকরণে। সবাই একটু সতেজ হয়ে আসো। পলিমারকরণটা খুবই কি, এখানে বিক্রিয়ার ব্যাপার স্যাপার আসতে একটু বুঝতে হবে। পলিমারকরণটা দেখো, পলিমারকরণটা। আচ্ছা, ফার্স্টে আমাকে বলি পলিমারকরণ মানে কি ভাইয়া? পলিমারকরণ বোঝার আগে আমাকে আগে ফার্স্টে বুঝতে হবে যে পলিমার মানে কি। কি বুঝতে হবে? পলিমার মানে কি, হোয়াট ইজ পলিমার? আচ্ছা, খুবই সিম্পল কথা। পলিমার মানে হচ্ছে, আমি ডেফিনেশনটা একটু মুখে বলি, ডেফিনেশন নিজের ভাষায় বলবো ভাইয়া, বইয়ের ভাষা না। এটা কমার্সের স্টুডেন্টও ডেফিনেশনটা বুঝবে, যে ডেফিনেশনটা এখন বলবো, যে কেউ বুঝবে। কি ভাইয়া? যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু, স্যার একটু ডিটেলসে এক্সাম্পল দিয়ে বলেন। যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে, একটি বৃহৎ অণু গঠন করলে ওই বৃহৎ অণুকে বলা হচ্ছে পলিমার। এটা আমরা কোথায় আসি পড়াতে? তোমরা কি জীবিত আছো এখন? ভালোভাবে দেখতেছো তো ক্লাসগুলা? এটা কোথায় আসি? অ্যালকিনের কি শেষ হয়েছে আমাদের? আবার একটু স্পিরিটটা এনে দিই। ফার্স্টে কি শেষ করছিল আমাদের? কি বলো? অ্যালকিনের জুতো ছিল, জারণ ছিল, পলিমারকরণ ছিল। জুতোতে কি ছিল? হাইড্রোজেন, হ্যালোজেন, পানি, হাইড্রোজেন হ্যালাইড, ওজোন সংযোজন, লাস্টে ছিল সালফারিক অ্যাসিড সংযোজন। এটা কি ছিল জুতোতে? এরপরে জারণে কি ছিল? ব্রোমিন দ্রবণ, মানে ব্রোমিন দ্রবণ না, KMnO4টা মানে হচ্ছে আমরা জারণ করতাম। আর অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষার মধ্যে ব্রোমিন দ্রবণটা চলে গেছে। এরপরে লাস্ট পড়াটা হচ্ছে পলিমারকরণ। এটা দিয়ে হচ্ছে আমাদের অ্যালকিন শেষ। এটা দিয়ে কি শেষ? অ্যালকিন শেষ। এরপরে অ্যালকেনে প্রবেশ করব। বুঝতে পারতেছো? তাহলে পলিমারকরণ মানে কি? ফার্স্টে পলিমার জিনিসটা কি আমাকে বলো। যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু, কি বললাম, যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করলে এই বৃহৎ অণুকে বলা হচ্ছে পলিমার। এই বৃহৎ অণুকে বলা হচ্ছে পলিমার, এবং এই ক্ষুদ্র অণুকে বলা হচ্ছে মনোমার। এবং পলিমার উৎপন্ন হওয়ার এই প্রক্রিয়াকে বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। পলিমার উৎপন্ন হওয়ার এই প্রক্রিয়া বা এই বিক্রিয়াকে বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। তাহলে স্যার আরেকবার বলতেছি, যখন একই ধরনের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে একটি বৃহৎ অণু গঠন করলে ওই বৃহৎ অণুকে বলা হচ্ছে পলিমার, এবং ওই ক্ষুদ্র অণুকে বলা হচ্ছে মনোমার। এবং পলিমার উৎপন্ন হওয়ার এই প্রক্রিয়া বা এই বিক্রিয়া বা এই প্রসেসকে বলা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে? ওকে, তাহলে এখন একটু শুরু করি। এটা এগুলো জাস্ট কনসেপ্ট গেল। আচ্ছা, পলিমারকরণ দিয়ে কি তৈরি হয়? মানে অ্যালকিনের, কার পলিমারকরণ বলতে পারবা? অ্যালকেনের নাকি অ্যালকেনের? এটা অ্যালকিনের পলিমারকরণ, বুঝছো? এটা অ্যালকিনের জারণ এবং পলিমারকরণ। ঠিক আছে? সো অ্যালকিনের পলিমারকরণের ফার্স্টে যে জিনিসটা আমরা প্রস্তুত করবো সেটা হচ্ছে পলিথিন। কি প্রস্তুত করব? পলিথিন প্রস্তুত করব। পলিথিন, এটাকে তুমি পলিইথিলিনও বলতে পারো অথবা পলিথিন, ডাইরেক্ট পলিথিন বলতে পারো, ডাজেন্ট ম্যাটার ভাইয়া। পলিথিন প্রস্তুতি, ভাইয়া, বুঝছো? পলিথিন প্রস্তুতি।
আচ্ছা, পলিথিন প্রস্তুতি কিভাবে করবো দেখো। ফার্স্টে এটার জন্য আমাদেরকে যে জিনিসটা দরকার, আমি তোমাদেরকে ফার্স্টে একটু বেসিকটা বুঝাই, কিভাবে তুমি আসলে বইয়ের মতো করে লিখলে আসলে বুঝবা না, জিনিসটা একটু ভেঙে ভেঙে বোঝাতে হবে। ফার্স্টে দেখো, আমরা পলিথিন প্রস্তুত করতে গেলে মানে পলিথিন মানে বুঝতেছো ইথিনের পলিমারকরণ, মানে পলিথিন মানে কি, পলি ইথিন মানে অনেকগুলো ইথিন, পলি মানে হচ্ছে অনেকগুলা, অনেক অনেক, তার মানে ইথিন মানে হচ্ছে পলি ইথিন, অর্থাৎ পলিথিন মানে ইথিনের পলিমার, মানে অনেকগুলো ইথিন এটা বলতেছে। সো এই জিনিসটা যখন তৈরি করতে যাব তখন অনেকগুলো ইথিন নিতে হবে, তাহলে অনেকগুলো ইথিন নাও। হায় রে আল্লাহ, অনেকগুলো ইথিন নিচ্ছ, নাও CH2 CH2, অনেকগুলো ইথিন বলতে আনলিমিটেড, আনলিমিটেড নিতে পারবা তুমি। স্যার এগুলো কি বললেন, এটা দেখা যাচ্ছে ভাইয়া? আমার মনে হয় না দেখা যাচ্ছে, একটু দেখি তো, একটু দেখি তো, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখো। ওকে, এটা হচ্ছে ইথিন। এখন এখানে কি তৈরি হচ্ছে দেখো তো, এটা হচ্ছে কথা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এটা আমি তোমাকে ফার্স্ট, আমি কিন্তু এটা মেইন বিক্রিয়া পড়াচ্ছি না, আমি তোমাকে এটা বুঝাচ্ছি আসলে কিভাবে তৈরি হচ্ছে। মেইন বিক্রিয়া এখন না, মেইন বিক্রিয়াতে প্রভাবক টভাবক সবগুলো দিয়ে বুঝাবো। এটা কিভাবে হচ্ছে দেখো, ফার্স্টে ডাবল বন্ড যখন একসাথে তুমি কানেক্ট করো, সবগুলোকে একসাথে যখন যুক্ত করো, তখন এই ডাবল বন্ড এই কার্বনকে ধাক্কা দেয়। স্বাভাবিক ভাইয়া, মানে ডাবল বন্ড যুক্ত সবগুলোকে যদি একসাথে যুক্ত করো, একটা ডাবল বন্ড এই কার্বনকে ধাক্কা দিবে, মানে তারা যুক্ত হতে চাইবে, মানে এই ডাবল বন্ডটাকে ভেঙে এখানে অবশ্য তাপ দিতে হয়, তাপ না দিলে কিন্তু অটোমেটিক হবে না। এটা আমি তোমাকে বলতেছি, যেমন এখানে আমরা তাপ দিব 200 ডিগ্রি, আমরা চাপ দিতে হবে। চাপ মানে হচ্ছে 1500 থেকে 3000 ATM চাপ, এবং প্রভাবক আছে অক্সিজেন, সেটা লিখে দিচ্ছি, আগে বেসিকটা বুঝো কিভাবে হয়। যখন এখানে প্রভাবক দেওয়ার পরে যখন এখানে যখন একসাথে তুমি এগুলোকে কানেক্ট করো, যুক্ত করো, তখন এই ডাবল বোন এই কার্বনকে ধাক্কা দেয়, আবার এই ডাবল বোন এই কার্বনকে ধাক্কা দেয়। স্যার বুঝি নাই, মানে এই ডাবল বোন এই কার্বনকে ধাক্কা দিচ্ছে, আবার এই ডাবল বোন এই কার্বনকে ধাক্কা দিচ্ছে, আবার এই ডাবল বোন, মানে এরপরে তুমি তো দিতে থাকবা, তোমার তো শেষ হবে না, ডট 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 দিতে থাকবা, তো এভাবে ধাক্কা দিতে থাকবে। দেওয়ার পরে জিনিসটা কি তৈরি হচ্ছে আমাকে বলো তো, জিনিসটা তৈরি হচ্ছে এরকম না, এটা কিন্তু মেন বিক্রিয়া না ভাইয়া, এটা আমি তোমাকে বেসিক বোঝাচ্ছি। দেখো CH2 ডট ডট মানে হচ্ছে মানে তার বন্ডটা, মানে এটা বন্ডটা ভেঙে গেছে না, এই বন্ডটা এই কার্বনের সাথে ধাক্কা দিয়ে এখানে প্লাসটা সরে বন্ড গঠন করছে। আরো ভেঙে বলছি, মানে এই জিনিসটা এইকে ধাক্কা দিয়ে এখান থেকে চলে গিয়ে এখানে গেছে, মানে এটা প্লাস, আগে প্লাসটা আগে বসাই দিছি। এখন দেখো CH2 এরপর এখানে কি CH2, এরপর এখানে কি CH2। স্যার বুঝি নাই, মানে যে ডাবল বন্ড এখানে গেছে না, CH2 আসছে, এরপরে এই ডাবল বন্ডটা আবার এখানে গেছে, তাহলে এখানে CH2 আসছে নাকি, দেখো এই CH2 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এখানে 6 CH2। এই ডাবল বন্ড এই কার্বনকে ধাক্কা দিচ্ছে, এখানে সে এই বন্ডটা এখানে চলে আসছে, আবার এই ডাবল বন্ড এই কার্বনকে ধাক্কা দিচ্ছে, তার মানে এইখানে কোনটা, এই জিনিসটা, এই ডাবল বন্ডটা এখানে চলে আসছে, এইভাবে করে করে যেতে থাকবে। এবং এখানে তুমি একটা কি দিয়ে দিবা, সাপোজ ধরো তুমি আমাকে যদি বলো যে ভাই আমি এখানে আর দিব না, 3টা দিব, তাহলে 3টা দিলে 3টাই হবে, এরকম 3টা দিলে এরকমই হবে। তুমি যদি বলো ভাই আমি ডট সংখ্যক দিব, মানে অনেকগুলা, তাহলে এখানে অ্যান দিয়ে দিতে হবে, অ্যান মানে হচ্ছে অ্যান সংখ্যক যেতে থাকবে। এটা হচ্ছে পলিইথিন, এটা হচ্ছে কি পলিইথিন, এটা হচ্ছে পলিথিন কি ইথিন। ওকে, আচ্ছা এখন তাহলে মেন বিক্রিয়াতে আসি, যেটা বইয়ে যেভাবে লিখছে মুছে দিই, তাহলে মুছে দিই, ঠিক আছে। আচ্ছা এটা একটু বোঝার আছে ভাইয়া, এই যে আজকে যে কনসেপ্টটা লিখছি না, এটা অ্যালকানের পলিমারকরণ যখন পড়াবো, অ্যালকানের পলিমারকরণ, দেখো তোমাকে একটা কথা বলি, যে অ্যালকিনের পলিমারকরণ তো মানে কি, এগুলো তো অগোছালো পড়া লাগতেছে, বুঝছো, মানে অ্যালকানের পলিমারকরণ যখন যাবো না, তখন ওখানে বেনজিন তৈরি হবে, ওইখান থেকে অ্যারোমেটিকটা শুরু, যেটা আজকাল যেটা স্যাররা যে বলে যে না এটা তো সিকোয়েন্স ভালো না। যেমন অনেক টিচার আমাকে বলে যে আপনি যে সিকোয়েন্সটা পড়াচ্ছেন এটা তো হাজারি স্যারের বিপরীত, আপনি এভাবে পড়াচ্ছেন কেন। তারা বলে আমি কিভাবে পড়াচ্ছি সেটা আমার ব্যাপার, স্টুডেন্টরা যদি লাইক করে, আর আমি সবচেয়ে বড় কথা যে আমি লাইক করতেছি, আমি মজা লাগতেছে আমার এই ধরনের সিকোয়েন্স ফলো করতে, এখানে আপনি কে আপনারা কে, আমি সব স্যারকে শ্রদ্ধা করি, বাট কেউ যখন আমাকে বলে যে আপনি এই সিকোয়েন্স কেন পড়াচ্ছেন, আরে ভাই আমি তো ভুল পড়াচ্ছি না, সিকোয়েন্স আমি আমার মতো করে পড়াচ্ছি, আর সিকোয়েন্স আমার মনে হয় না কোন স্টুডেন্ট এই সিকোয়েন্সটা তার কাছে বাজে লাগবে। তার কাছে যদি বাজে লাগে তাহলে একটা কথা বলবো, হাজারি স্যারের বইটা একটু দেখে আসো, তুমি এখন ভিডিওটা পজ করে দেখার দরকার নেই, তোমার এই ভিডিওটা তুমি দেখে আসো, তুমি হাজারি স্যারের বইটা দেখে আসো, ওইখানে তুমি সিকোয়েন্সটা দেখে আসো, এরপর আমার সাথে কথা বলবা, ঠিক আছে। দেখো পলিথিন প্রস্তুতি কিভাবে করব, CH2 ডাবল বন্ড CH2, এখানে আমি দিব N সংখ্যক, এখন আমি শর্টকাটে লিখবো, এরপর আমি দিব অক্সিজেন প্রভাবক, অক্সিজেনটা প্রভাবক হিসেবে কাজ করবে এখানে, কারণ বায়ুর উপস্থিতিতে হতে হবে ভাইয়া, বুঝো নাই, বিক্রিয়াটা বায়ুর উপস্থিতিতে হতে হবে। তাপমাত্রা কত দিবে বলো, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা একটা কথা বলি, অনেক স্টুডেন্ট তাপমাত্রাগুলো মনে রাখতে পারে না, এখানে চাপ হচ্ছে 1500 থেকে
আবার কিছু স্টুডেন্ট বলবে যে স্যার আপনি তো এই বই এত ছিল, আপনি এত দিয়েছেন। আরে আরে দেখো দেখো, এখন তুমি চাপ এবং হচ্ছে তাপমাত্রা যদি মনে রাখতে না পারো, তো তুমি লিখবা উচ্চ চাপ এবং উচ্চ তাপ, শেষ কথা, কিছু করার নাই ভাইয়া, স্যার বুঝে নিবে। উচ্চ চাপ এবং উচ্চ তাপ লিখে দিবা। ওকে, লেখার পরে কি তৈরি হবে বলো? লেখার পরে যে জিনিসটা তৈরি হবে সেম আমি যেটা লিখে দিয়েছিলাম না, CH2 and শেষ, এটা হচ্ছে পলিথিন, শেষ। এরপর 2 নম্বরে আসি। 2 নম্বর হচ্ছে পিভিসি প্রস্তুতি। পিভিসি কি তৈরি করব? পিভিসি প্রস্তুতি। পিভিসি মানে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এটা আসে, এটা ফুল আসে কোথা থেকে জানো? এটা আসে হচ্ছে ফুল অ্যালকিন থেকে। বাট অ্যালকিন থেকে আসবে ঠিক আছে, বাট এর আগে অ্যালকেনের ইউজ করতে হয়। মানে স্যার বুঝি নাই, মানে পিভিসি তৈরি করার জন্য ফার্স্ট আমাদেরকে ভিনাইল ক্লোরাইড প্রস্তুত করতে হয়। ভিনাইল ক্লোরাইড ফার্স্টে কি প্রস্তুত করতে হবে? ভিনাইল ক্লোরাইড। ওকে, আচ্ছা ভাই আটকে গেছি। আচ্ছা আটকে গেছে নাকি? আবার আটকে যায় না, ঠিক আছে। দেখো ভিনাইল ক্লোরাইড প্রস্তুত করতে হবে। এখন ভিনাইল ক্লোরাইড কিভাবে প্রস্তুত করবো দেখো তো। ফার্স্টে আমরা ইথাইন নিব। ফার্স্ট আমাদেরকে ভিনাইল ক্লোরাইড প্রস্তুত করতে হবে, এরপর আমরা পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত করব। পিভিসি মানে হচ্ছে পিভিসি পাইপ আছে না, ও পিভিসি পাইপের মধ্যে এই যে পলিভিনাইল ক্লোরাইডটা ইউজ করতে হয়। পলিভিনাইল ক্লোরাইডটা এটা একটা যৌগ, বুঝে দিচ্ছি দেখো। ফার্স্টে এই যে ইথাইনের সাথে কার সাথে বিক্রিয়া হবে? HCl, এবং এখানে একটা প্রভাবক থাকে মার্কিউরিক ক্লোরাইড। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা। দেওয়ার পরে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে যে এখানের মধ্যে তৈরি হবে CH2, যেখানে একটা হাইড্রোজেন এখানে যোগ করে দাও, CH2 CHCl। এই ধরনের যৌগগুলোকে বলা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। কি বলবো এটার নাম কি ভাইয়া? ভিনাইল ভিনাইল ক্লোরাইড, বুঝছো? এর নামটা কি? ভিনাইল ক্লোরাইড। আচ্ছা, এই ভিনাইল ক্লোরাইড যেটা পাইছি না, এই ভিনাইল ক্লোরাইডকে এখন আমি কি করব? পলিমারকরণ করাবো। দেখো তো কিভাবে পলিমারকরণ করাচ্ছি। CH2 ডাবল বন্ড CHCl। আচ্ছা, এটাকে বেঙ্গে লেখার দরকার আছে এখন? আচ্ছা, একটু বেঙ্গে লিখে দিচ্ছি, দেখো কিভাবে তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমি তোমাকে, এবার তুমি পরীক্ষা লিখবা না আমার মতো, মানে আমি এখন তোমাকে যেটা লিখে দিচ্ছি এটা তোমাকে বেঙ্গে লেখাচ্ছি। যেমন ধরো এখন তোমাকে